তাহলে আমরা দেখলাম যে বাদী ও বিবাদী মিলে গেছে। বাদী ও বিবাদী উভয় আদালতকে বলতেছে, আদালত সে নির্ধারিত মানে বিবাদী বলতেছে সে নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে পারেনি, আমার কোনো সমস্যা নাই। বাদীও বলতেছে বিবাদীর কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই। মানে বাদী বিবাদীর কারো সমস্যা নেই আমাদের মানে সময় নিয়ে। তা আদালত বলতেছে ভাই আমার সমস্যা আছে। আদালতের সমস্যাটা কোথায়? কারণ ওখানে শ্যাল শব্দটা আছে, ম্যান্ডেটরি। আদালতের জন্য ম্যান্ডেটরি, আদালতের জন্য বাধ্যতামূলক যদি নির্ধারিত সময়ের পরে মামলা দায়ের করা হয় সেটা খারিজ করে দিতে, সেটা খারিজ করে দিতে আদালত বাধ্য। তাহলে পক্ষগণ যদি একমত হয়, পক্ষরা যদি কনসেন্ট দেয়, মতামত দেয়, কিসের মতামত? যে যেহেতু বাদী নির্ধারিত সময়ের পরে মামলাটি দায়ের করেছে, বিবাদী বলতেছে আমার কোনো সমস্যা নাই, বাদীরও কোনো সমস্যা নাই, জায়গা জমি যে জিতবে জায়গা জমি তার। তারপরে তামাদি নিয়ে কোনো সমস্যা তাদের নাই, তামাদি নিয়ে তারা কোনো প্রশ্ন উত্থাপন করে নাই, বরং একমত যে আদালত আপনি মামলাটা চালিয়ে যান, যে মামলা জিতবে, যার এখানে রাইট আছে সে সম্পত্তিটা ভোগ করবে। তাহলে সেকশন 3 মূল কথা হচ্ছে, সেকশন 3 অ্যাপ্লিকেশন হবে, প্রযোজ্য হবে মূল মামলার ক্ষেত্রে, সুটের ক্ষেত্রে, অ্যাপিলের ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, দরখাস্তের ক্ষেত্রে, আবেদনপত্রের ক্ষেত্রে। আচ্ছা, এবং সে নির্ধারিত সময়ের পরে যদি কোনো মামলা দায়ের করা হয় সেটাকে খারিজ করে দিতে আদালত বাধ্য। তারপর আমরা দেখতে পাই বাদী বিবাদী একমত হয়েছে, বাদী বিবাদী কনসেন্ট দিছে। কিসের কনসেন্ট? মতামত দিছে যে সময় নিয়ে তাদের কোনো সমস্যা নাই। বাদী নির্ধারিত সময়ের পরে মামলা দায়ের করছে, এটা নিয়ে বিবাদীর কোনো সমস্যা নাই। তার একটা জায়গায় একমত, বাদী বিবাদী একটা জায়গায় একমত যে সময় নিয়ে তাদের কোনো সমস্যা নাই। ওকে, এখন দেখেন তাহলে সেকশন 3 উপর আমরা ওভারঅল একটু আলোচনা দেখলাম। এখন আমরা সবাই একটু খাতা কলম নেই। সেকশন 3 উপরের প্রশ্ন, আরেকটা ব্যাপার, সেকশন 3 বলছে নির্ধারিত সময়ের পরে কি কি মামলা, আপিল, দরখাস্ত। সেকশন 3 বলছে নির্ধারিত সময়ের পরে কি এটা 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 দায়ের করলে, এটা এটা কোনটা দায়ের করলে, এখানে আমাদের আছে মূল মামলা, আপিল বা অন্য কোনো দরখাস্ত। ওকে, একটা ব্যাপার খেয়াল করেন, সেকশন 3 সময়ের ক্ষেত্রে আদালতকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আদালত এখানে কি বাধ্য। কেন বাধ্য? মামলা খারিজ করে দিতে। কেন খারিজ করে দিবে? কারণ নির্ধারিত সময়ের পরে মামলাটি দায়ের করা হয়েছে। প্রশ্ন একটা লিখি, নির্ধারিত সময়ের পরে, প্রশ্ন লিখি 1, নির্ধারিত সময়ের পরে
দায়েরকৃত মূল মামলা নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মূল মামলা খারিজ হয় না। নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মূল মামলা বা মোকদ্দমা ডিসমিস হয় না বা খারিজ হয় না। ডিসমিস হয় না বা খারিজ হয় না। তো এখানে আমরা সেকশন 3-এ দেখলাম, খেয়াল করেন এগুলো কিন্তু রিটেন পরীক্ষা আসবে বস, এখন যে কোশ্চেন আলোচনা করতেছি। তাহলে সেকশন 3 আমরা দেখলাম যে নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করলে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। আর আমরা প্রশ্ন দেখতেছি নির্ধারিত সময়ের পরেও মামলা দায়ের করা হলে খারিজ হয় না। এখন আমরা উত্তর খুঁজব। আমরা চলে যাব দেওয়ানি কার্যবিধির আদেশ 7, অর্ডার 7, রুল 10, সিপিসির অর্ডার 7, রুল 10। ওখানে কি আছে বিষয়টা? বিষয়টা হচ্ছে আরজি ফেরত, রিটার্ন অফ প্লেন্ট আছে, রিটার্ন অফ প্লেন্ট, আরজি ফেরত আছে। আচ্ছা ভাই, একটা প্লেন্ট কেন রিটার্ন হয়? একটা প্লেন্ট কেন রিটার্ন হয়? একটা আরজি কেন ফেরত দেওয়া হয়? আচ্ছা, আমরা যে আরজি আরজি বলতেছি, এই আরজিটা কি? এই আরজিটা কি? আরজির ইংলিশ হচ্ছে প্লেন্ট। তাহলে হোয়াট ইজ প্লেন্ট? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্লেন্ট? এই প্লেন্ট বা আরজিটা আসলে কি? প্লেন্ট এবং আরজিটা হচ্ছে আমাদের দেওয়ানি মামলার মা। কারণ একটা দেওয়ানি মামলা শুরু হয় আদালতে প্লেন্ট দাখিলের মধ্য দিয়ে। তাহলে একটা সিভিল সুট শুরু হয় আদালতে আরজি দাখিলের মধ্য দিয়ে। তাহলে আরজি দাখিলের মধ্য দিয়ে যে একটা দেওয়ানি মামলা শুরু হয়, এটা কোথায় বলা আছে ভাই? এটা বলা আছে ধারা 26 সিপিসি। এটা বলা আছে ধারা 26 সিপিসি, দেওয়ানি কার্যবিধি। আচ্ছা, আমরা মূল টপিক হচ্ছে রিটার্ন অফ প্লেন্ট। রিটার্ন অফ প্লেন্ট একটা ব্যাপার দেখেন, খেয়াল করেন। দ্য সিভিল কোর্টস অ্যাক্ট, আমরা একটা অ্যাক্টের নাম লিখি, দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887, 1887। আমাদের দেওয়ানি আদালত কয় প্রকার? 5 প্রকার। আমাদের সিভিল কোড হচ্ছে 5 প্রকার। আচ্ছা, আমাদের সিভিল কোড যে 5 প্রকার, এটাকে সিপিসি তে বলছে ভাই? না, এটা সিপিসি তে বলে নাই। এটা কোথায় বলছে? এটা বলছে দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 ধারা 3-এ। ধারা 3-এ বলছে আমাদের সিভিল কোড কি কি হবে। আমাদের সিভিল কোড হবে
আমাদের সিভিল কোড হবে সহকারী জজ। আমরা 5টা আদালতের নামটা লিখি। সহকারী জজ, 2 নাম্বার হচ্ছে সিনিয়র সহকারী জজ, 3 নাম্বার হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, 4 নাম্বার হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অতিরিক্ত জেলা জজ, সর্বশেষ হচ্ছে জেলা জজ। তাহলে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, এই 5টা হচ্ছে আমাদের সিভিল কোড। এই 5টা হচ্ছে আমাদের সিভিল কোড, দেওয়ানি আদালত। তাহলে এই যে দেখেন, আমরা যদি বলি আর্জিটা উপস্থাপন করা হয় কোথায়, আমরা একটা শব্দ লিখি, jurisdiction, jurisdiction, pecuniary, jurisdiction মানে হচ্ছে এখতিয়ার, pecuniary মানে হচ্ছে আর্থিক। অরিজিনাল, অরিজিনাল জুরিসডিকশন। প্রশ্ন, আমরা প্লেন্ট দেখলাম, আরজি দেখলাম, যে এমন একটা জিনিস যেটা আদালতে দাখিলের মাধ্যমে মামলাটা শুরু হয়ে যায়। প্রশ্ন হচ্ছে আরজিটা কোথায় সাবমিট করব, আরজিটা কোথায় দাখিল করব? উত্তর রেডি। ধারা 15তে বলে দিছে আরজিটা দাখিল করতে হবে সর্বনিম্ন স্তরের আদালতে, লোয়েস্ট গ্রেড অফ কোর্ট। তাহলে আমরা 5 ধরনের দেওয়ানি আদালত দেখলাম। এবার আসি অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন, এই অরিজিনাল জুরিসডিকশনটা আসলে কি ভাই? অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে যেই কোর্টে মামলা দায়ের করা যায়, যেই কোর্টে মামলা দায়ের করা যায়, সেই কোর্টকে আমরা বলি যে এই কোর্টগুলোর অরিজিনাল জুরিসডিকশন আছে, কোর্টগুলোর অরিজিনাল জুরিসডিকশন আছে। এবার আসি, আমরা একটা শব্দ লিখছিলাম পিকুনিয়ারি, পিকুনিয়ারি জুরিসডিকশন। মানে হচ্ছে আর্থিক এখতিয়ার, পিকুনিয়ারি জুরিসডিকশন মানে হচ্ছে আর্থিক এখতিয়ার। তা সিভিল কোর্টস অ্যাক্ট 1887 অ্যামেন্ডমেন্ট হয় 2020 সালে। এখানে বলা হয়েছে যে কে কতটুকু মূল্যমানের মামলা পরিচালনা করতে পারবে।
তো সহকারী জজের জন্য ভ্যালুয়েশন হচ্ছে 1 থেকে 15 লক্ষ টাকা। এক থেকে 15 লক্ষ টাকা। সিনিয়র সহকারী জজের জুরিডিকশন হচ্ছে 15 থেকে 25 লক্ষ টাকা। এই যে আমরা যে জুরিডিকশন বলতেছি, এটা কিভাবে বলতেছি? সিপিসি জায়গা জমি অফিস নিয়ে ডিল করে। আমার সাথে আপনার যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব, যে বিষয়বস্তু নিয়ে দ্বন্দ্ব, সেই বিষয়বস্তুর দামের উপরে নির্ভর করবে আমি কোথায় মামলাটা দায়ের করব। ভাই আমার কাজ তো আর আপনি করতে পারবেন না, আপনার কাজ তো আর আমি করতে পারবো না। ঠিক তেমনি ভাবে সহকারী জজ কত টাকার মূল্যমানের মামলা পরিচালনা করতে পারে? 1 থেকে 15 লক্ষ টাকা। অর্থাৎ কোন সম্পত্তির মূল্য যদি, কোন অফিসের মূল্য যদি আপনার 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেটা 10 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 1 লাখ হতে পারে। যদি হয় তাহলে সেই বিষয়বস্তুর মামলাটা পরিচালনা করবে কে? সহকারী জজ। আর যদি ওটার মূল্য যদি 17 লক্ষ টাকা, মানে 15 থেকে 25 লক্ষ টাকা হয়, তাহলে সেই মামলাটা পরিচালনা করবে কে? সিনিয়র সহকারী জজ। এরপরে ধাপে ধাপে আমরা আমরা সিনিয়র হিসেবে দেখতে পাই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, যুগ্ম জেলা জজ। প্রশ্ন হচ্ছে সহকারী জজ থেকে সিনিয়র সহকারী জজ বড়, সিনিয়র সহকারী জজ থেকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বড়। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কতটুকু মূল্যমানের মামলা পরিচালনা করতে পারবে? উত্তর হচ্ছে সীমাহীন। তার মানে 1000 কোটি টাকার মামলা কে পরিচালনা করবে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। 26 লক্ষ টাকা মূল্যমানের মামলাটাকে পরিচালনা করবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। তাহলে এখানে দেখেন যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের পিকুনিয়ারি জুরিসডিকশন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের পিকুনিয়ারি জুরিসডিকশন হচ্ছে সীমাহীন, আনলিমিটেড। ভাই আমরা যে পড়াগুলো পড়তেছি না এতক্ষণ, একটু কামে লাগবে না, কিন্তু আমাদের পরে লাগবে। মানে এই পড়াগুলো, আজকের পড়াটা মোটামুটি ভাবে ভ্যালুলেস। পরীক্ষায় কি আসবে না আসবে সে প্রশ্ন আমরা পরে পড়বো আর কি। কিন্তু এখন পর্যন্ত আমরা ইম্পর্টেন্ট কিছু পড়ি নাই আর কি। পরীক্ষায় কি আসবে সেটাও আমরা দেখবো যে পরীক্ষায় কি আসবে। আচ্ছা, তাহলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কতটুকু মূল্যমানের মামলাটা পরিচালনা করতে পারবে? সীমাহীন। অর্থাৎ 26 লক্ষ, 25 লক্ষ থেকে শুরু করে, 25 লক্ষ 1 থেকে শুরু করে যত যত উপরে হবে সব পরিচালনা করবে কে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। পরিচালনা না, সেটা দায়ের করবেন কোথায়? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে। খেয়াল করেন, কিছু কিছু বিষয়ে মামলা জেলা জজের কাছে করা যায়।
কিছু কিছু বিষয়ের মামলা জেলা জজের কাছে করা যায়, কিন্তু অতিরিক্ত জেলা জজের কাছে কোনো মামলা দায়ের করা যায় না। যার যার কাছে প্লেন্ট উপস্থাপন করা যায়, আরজি যেই যেই কোর্টের কাছে আরজি উপস্থাপন করা যায়, সেই সেই কোর্টকে আমরা বলবো তাদের অরিজিনাল জুরিসডিকশন আছে। অরিজিনাল জুরিসডিকশন দ্যাট মিন্স মামলা রিসিভ করার ক্ষমতা। অরিজিনাল জুরিসডিকশন দ্যাট মিন্স যারা মামলাটা রিসিভ করে পরিচালনা করতে পারে। সিভিল কোর্টে সবাই পারে, পারে না কে ভাই? পারে না হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, পারে না। এবার আমরা একটা উদাহরণে আসি। $21,00,000 মূল্যমানের মামলা, একটু লিখি সবাই। $21,00,000 মূল্যমানের মামলা সহকারী জজ আদালতে দাখিল করা হলে $21,00,000 মূল্যমানের মামলা সহকারী জজের নিকট দাখিল করা হলে যথাযথ কারণ উল্লেখ করে সহকারী জজ উক্ত মামলাটি ফেরত পাঠায়। উক্ত মামলাটি ফেরত পাঠায়। আপনার কেন মনে হয় এখানে ফেরত পাঠানো যুক্তিসঙ্গত ছিল? কেন? কারণ হচ্ছে $21,00,000 মূল্যমানের মামলা কোথায় যাবে? সিনিয়র সহকারী জজ আদালতে। সিনিয়র সহকারী জজ আদালতে। আমি মামলাটা দায়ের করছি কোথায়? সহকারী জজ আদালতে। সহকারী জজ কি মামলাটা পরিচালনা করতে পারবে? উত্তর হচ্ছে না, কারণ তার তো জুরিসডিকশনই নাই। কিন্তু ভাই আমার মনের ভিতরে কোনো দোষ নাই, আমি অন গুড ফেইথ, সরল বিশ্বাসে, আমি জেনে আমি জানতাম এই মামলাটা সহকারী জজের নিকট দাখিল করতে হবে। তো পরবর্তীতে আবিষ্কার হলো যে না, এটা সহকারী জজ আদালত পরিচালনা করতে পারবে না। তখন কি হয়? তখন হচ্ছে সহকারী জজ মামলাটা ফেরত পাঠিয়ে দিল। সে উপযুক্ত আদালতে এটা দাখিল করতে বললো। এখন সে বলে না যে আপনি এই কোর্টে দাখিল করেন, এটা কিন্তু বলে দেয় না। তাহলে আমি মামলাটা দায়ের করলাম কোথায় ভাই? ভুল আদালতে। মামলাটা দায়ের করলাম কোথায়? ভুল আদালতে। যেই আদালতের কোনো জুরিসডিকশন নাই, সেই মামলাটা পরিচালনা করার জুরিসডিকশন যেই আদালতের নাই, সেই আদালতে ভুল করে আমি মামলাটা দাখিল করলাম, আর্জিটা দাখিল করলাম। যেহেতু আমি ভুল আদালত আর্জিটি দাখিল করছি, আদালত সে আর্জিটি ফেরত পাঠাবে, ফেরত দিয়ে দিবে। আমি আপনার সাথে চুক্তিবদ্ধ, চুক্তি অনুযায়ী আমি কাজ করব, এই কারণেই আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হলাম। কিছুদিন পরে
আমি চুক্তি অনুযায়ী কার্য পালন করতে অস্বীকৃতি জানাই। আপনি কি করলেন? কন্ট্রাক্টকে এনফোর্সমেন্ট করার জন্য, চুক্তিকে বলবৎযোগ্য করার জন্য আদালতে মামলা করলেন। আপনি যদি চুক্তিকে বলবৎযোগ্য করতে চান, আপনি যদি চুক্তিকে বলবৎযোগ্য করতে চান, তাহলে আপনি যদি চুক্তিকে বলবৎযোগ্য করতে চান তাহলে কি করতে হবে? বাদী হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করতে হবে, রাইট? যে আদালতে বলবেন, স্যার এর সাথে আমার চুক্তি ছিল, সে কাজটা করতে অস্বীকৃতি জানাইছে, সো আপনি চুক্তিটাকে এনফোর্সিবিলিটি দেন। ভাই সে কাজটা করতে অস্বীকৃতি জানাইছে আজকে, আপনি বলবৎকরণের জন্য সময় পাবেন 1 বছর। আপনি যে 1 বছর পাবেন এটা কোথায় বলা আছে? এটা বলা আছে অনুচ্ছেদ 113 অনুচ্ছেদ 113-তে। সেখানে বলছে 1 বছরের মধ্যে চুক্তি বলবৎকরণের মোকদ্দমা দায়ের করতে হবে। আচ্ছা, আপনারা তো সময় কতদিন? 365 দিন। আপনি 350 দিন নাক টেনে আমরা ঘুমাইছি, মানে চুক্তি বলবৎকরণের মামলাটা করি নাই। 350 দিন আমরা ঘুমাইছি, আজকে মামলা করব, আজকে করব, আজকে করব, এভাবে করার কারণে 350 দিন চলে গেছে। 391তম দিনে আমি মামলাটা দায়ের করলাম ভুল আদালতে। খেয়াল করবেন, 351 দিনে, সরি 351 দিনে আমি মামলাটা দায়ের করলাম ভুল আদালতে, যেই আদালতের জুরিসডিকশন নাই আমার মামলাটি পরিচালনা করার। ওকে, ভুল আদালতে কিন্তু মামলাটা দায়ের হয়ে গেল, ভুল আদালতে মামলাটা দায়ের হয়ে গেল। ভুল আদালত বলতেছে, ভাই আমার তো এই মামলা পরিচালনা করার জুরিসডিকশনে নাই, নাও তোমার এই আর্জিটি আমি ফেরত দিয়ে দিলাম। সে ফেরত দিল কবে? 390তম দিনে। সে ফেরত দিল কখন? 390তম দিনে। খেয়াল করবেন, তার মানে চুক্তি বলবৎকরণের জন্য আপনার সময় কত? 1 বছর। আমাদের পূজার সাথে আমরা একটু ভাগ করে নিতেছি দিন 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 হিসেবে, 365 দিন। তা আমরা 350 দিন পর্যন্ত ঘুমাইছি, মামলা টামলা যাই নাই। 351তম দিনে আমি গিয়া মামলা দায়ের করলাম, তা করলাম ভুল আদালতে। তা আদালতে সেটা আছে। আদালত 390তম দিন আবিষ্কার করলো যে না, এটা পরিচালনা করার জুরিসডিকশন তো আমার নাই। তখন সে কি করলো? ফেরত পাঠালো। ভাই 390 দিন, আমার জন্য সময় আছে 365 দিন। দেখেন, আমি সঠিক আদালতে গেলাম, ওই আর্জির কপিটা নিয়ে সঠিক আদালতে গেলাম। সঠিক আদালত বলতেছে, ভাই তুমি তো দেরি করে আসছো, মূল মামলা তো আর নির্ধারিত সময়ের পরে দায়ের করা যায় না, আমি তোমার মামলাটা খারিজ করে দিব। কারণ আমারে ক্ষমতা দিয়ে দিছে সেকশন 3-এ, আমার কাছে নির্ধারিত সময়ের পরে মামলা আসলে আমি কি করে দেব? ডিসমিস করে দিব। তখন বাদী কইতাছে, স্যার থামেন একটু, এটা আমার তো দোষ না, আমি তো সরল বিশ্বাসে ওই কোর্টে মামলাটা দায়ের করছিলাম, খাতাপত্র ওই কোর্টে এতদিন ছিল। তখন আদালত বলবে, মূল মামলায় তো আসলে সময় বাড়ানো যায় না,
বা আপনি যে সময়টা লেট করছেন এটা তো আর মওকুফ করা যায় না। তবে আপনি যেহেতু বলছেন যেই কোর্টের জুরিসডিকশন ছিল না সেই কোর্টে সরল উদ্দেশ্যে আপনি মামলাটা দায়ের করছেন, সো যদিও এটা মূল মামলা, তবু বিলম্ব মওকুফ হলো। বিলম্ব মওকুফ হলো, সময় বৃদ্ধি পেল। সময় বৃদ্ধিকে আমরা বুঝি, আমার 10 তারিখে একটা কাজ করার কথা, আমি কাজ করতে গেছি 15 তারিখে, 5 দিন আমি দেরি করলাম, গিয়া বলতেছি স্যার 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 এই 5 দিন আমার মাফ করে দেন। তাহলে এই 5টা দিন কি আপনার জন্য বাড়ছে না? এই 5টা দিন আপনার জন্য সময় বৃদ্ধি, এই 5টা দিন আপনার জন্য বিলম্ব মওকুফ, যেটাকে আমরা কন্ডোনেশন অফ ডিলে হিসেবে পড়ি। প্রশ্ন, মূল মামলায় নির্ধারিত সময়ের পরে মামলা দায়ের করলে খারিজ হয়ে যায়। এখন আমরা দেখব মূল মামলা, এখন লিখি মূল মামলায় নির্ধারিত সময়ের পরেও দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয় না। আমরা যে পড়লাম যে এখতিয়ারবিহীন আদালতে সরল উদ্দেশ্যে মামলা দায়ের করা হলে উক্ত আদালতে যে সময়টুকু ব্যয় হয় সে সময়টুকু গণনা থেকে বাদ যাবে, সে সময়টুকু কাউন্ট হবে না। তাহলে 3-এর অপোজিট হিসেবে কাজ করতেছে কি ভাই? 14 ধারা। 14 ধারাতে বলছে যে সুটের ক্ষেত্রে, মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ হতে পারে, মূল মামলার ক্ষেত্রে সময় বৃদ্ধি হতে পারে। কন্ডোনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফ মানে কি? আমি লেট করছি, এটার মাফ করে দিছে, বাট সময় তো বাড়ছে, ঠিক না? আমি তো কাজ করার সময় পাইছি। তাহলে আমার প্রশ্নটা কি, নির্ধারিত সময়ের পরেও মূল মামলা দায়ের করা হলে আদালত খারিজ করতে পারে না। এটার উপর আমরা উত্তর শিখব। উত্তরটা হচ্ছে, ওটা তো লিখবেন নির্ধারিত সময়ের পরে, কিন্তু যদি সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মূল মামলা দায়ের করা হয় সেটা আদালত খারিজ করবে না। তার মানে আমাদের কথার মিল আছে যে নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয় না। খারিজ হয় না, এটা বুঝতে হবে আমাদের 14 ধারার আলোকে। এবার ধারা 3 আমরা 3টা পয়েন্ট দেখতে পাই। একটা হচ্ছে সুট, মূল মামলা, আর একটা হচ্ছে আপিল, আর একটা হচ্ছে দরখাস্ত। সুট, মূল মামলা বলতে কোনো কথা নেই, SUIT। এই মূল মামলায় সময় বৃদ্ধি পেতে পারে, মূল মামলায় বিলম্ব মওকুফ হতে পারে ধারা 14 আলোকে। তার মানে আপনি মূল মামলায়ও দেরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ব্যাপার দেখাইতে হইব, সেটা আপনি পূর্বে অন্য একটি আদালতে দায়ের করছিলেন, যেই কোর্টের জুরিসডিকশন ছিল না, যেই কোর্টের জুরিসডিকশন ছিল না। আচ্ছা, আমাদের এখনই কেটে যাবে, রাতও অনেক হয়ে গেছে, কি করব? আমরা কি আরো 40 মিনিট থাকবো নাকি আজকের মতো থাকবে? আপনারা যেটা বলবেন সেটাই। দাদা আমাদের সপ্তাহে কয়দিন নেবেন ক্লাস? সপ্তাহে 2 দিন 3 দিন। জি দাদা।
আজকে যেহেতু দাদা প্রথম দিন, আমার মনে হয় যে আজকে একটু শিথিল করে পরবর্তী দিনে এক্সাক্ট টাইমে আমরা শুরু করতে পারি দাদা। না, সবার একটু যদি টাইম তো এক্সাক্ট থাকবে, তাহলে আজকে থাক, আজকের মতো তাহলে থাক। আমরা যতটুকুতে আছে ততটুকুতে থাকে, বাট আমাদের রিটেনের জন্য আমাদের পড়া হয় নাই, কিন্তু আমরা রিটেনের জন্য পড়ায় প্রবেশ করতে লাগছিলাম আর কি। দাদা আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যে